জুলাই আগস্টে ত্যাগের মাধ্যমে আসা দেশ গড়ার সুযোগ ব্যর্থ হতে দেওয়া যাবে না বললেন প্রধান উপদেষ্টা। তুলে দিলেন স্বাধীনতা পদক। ধোয়া মোছা শেষে পুরোপুরি প্রস্তুত জাতীয় স্মৃতিসৌধ। মহান স্বাধীনতা দিবসে শ্রদ্ধা জানাবেন রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা সহ সর্বস্তরের মানুষ। ঈদ উদযাপনে আগে ভাগেই ঢাকা ছাড়ছে মানুষ। টিকিট ছাড়া প্ল্যাটফর্মে নেই কেউ। বিড়ম্বনাহীন যাত্রায় খুশি যাত্রীরা। অন্যান্য বছরের চেয়ে আমার কাছে মনে হচ্ছে এবার অনেক ভালো। তো প্ল্যাটফর্মে অতটা ভিড় আমি দেখি নাই। অন্যান্য বছর অনেক ভিড় ছিল আর কি। অন্যান্য বছর মানে ট্রেনে উঠতেই পারা যায় না, এবার সহজে উঠতে পারা গেছে। ঈদ সামনে রেখে লক্কর চক্কর বাস মেরামতে ব্যস্ত সাভার নোয়াখালীর ওয়ার্কশপ। ফিটনেসবিহীন যান সড়কে নামলে দুর্ঘটনার শঙ্কা। ইয়েমেনে ভয়াবহ হামলা নিয়ে ট্রাম্প প্রশাসনের গ্রুপ চ্যাটে ঢুকে পড়লেন সাংবাদিক। স্পর্শকাতর তথ্য ফাঁস, জাতীয় নিরাপত্তা লঙ্ঘন বলছে ডেমোক্র্যাটরা। এবং এএফসি এশিয়ান কাপের বাছাই পর্বে আজ স্বাগতিক ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী হামজারা। দেখছিলেন শিরোনাম সংবাদ দুপুরের সঙ্গে আছি আমি ইশিকা আজিজ। জুলাই আগস্টের শহীদের কারণে নতুন বাংলাদেশ গড়ার যে সুযোগ এসেছে তা ব্যর্থ হতে দেওয়া যাবে না বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। স্বাধীনতা পদক বিতরণ অনুষ্ঠানে এমন মন্তব্য করেন প্রধান উপদেষ্টা। সম্মাননা প্রাপ্তরা জীবদ্দশায় তাদের প্রাপ্তি দেখে যেতে না পারার বেদনাদায়ক বলে মন্তব্য করেন প্রধান উপদেষ্টা। এই সময় বৈষম্যহীন সমাজ গড়ার তাগিদ দেন প্রধান উপদেষ্টা। জাতীয় জীবনে অবদান রাখা 7 ব্যক্তিকে এবার স্বাধীনতা পদক দেয় সরকার। এর মধ্যে মরণোত্তর পদকে ভূষিত হন 6 ব্যক্তি। 1971 সালে স্বাধীনতা যুদ্ধের উদ্দেশ্য ছিল একটি ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করা, যেখানে আইনের শাসন থাকবে, মানুষের মৌলিক মানবাধিকার নিশ্চিত হবে এবং একটা বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠিত হবে। কিন্তু স্বাধীন বাংলাদেশে এখনো ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করা যায়নি। দীর্ঘদিন ধরে এই দেশের মানুষকে তাদের ভোটাধিকার থেকে বঞ্চিত করা হয়েছে। দুর্নীতি, লুটপাট ও খুনের রাজত্ব চালিয়ে দেশে একটি ফ্যাসিবাদী সরকার ব্যবস্থা কায়েম করা হয়েছে। আজকের দিনে আমি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি জুলাই গণ অভ্যুত্থানের শহীদ ও আহতদের। তাদের আত্মত্যাগের কারণে আমরা একটা নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখার সুযোগ পেয়েছি। এই সুযোগ আমরা কোনো ক্রমেই বৃথা হতে দেব না। মহান স্বাধীনতা দিবস উপলক্ষে এরই মধ্যে সব প্রস্তুতি সম্পন্ন করেছে গণপূর্ত বিভাগ। নিরাপত্তার জন্য প্রস্তুত রয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও। স্বৈরাচারী সরকারের পতনের পর স্মৃতিসৌধ থেকে সরিয়ে ফেলা হয়েছে শেখ মুজিবুর রহমানের ভিত্তিপ্রস্তর ফলক সহ সব প্রতিকৃতি। সহকর্মী দেওয়ান ইমনের পাঠানো তথ্য ও ছবিতে আরও জানাচ্ছেন সালমা জাহান। 1971 সালের 25শে মার্চ রাতে পাকিস্তানি সামরিক বাহিনী নিরপরাধ ও ঘুমন্ত বাঙালির উপর চালায় নির্মম হত্যাযজ্ঞ। পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে এদেশের মানুষ। 26 মার্চ আসে স্বাধীনতার ঘোষণা। শুরু হয় মহান মুক্তিযুদ্ধ। সারা দেশে ওড়ে স্বাধীন বাংলার পতাকা। মহান স্বাধীনতা দিবস উপলক্ষে জাতীয় স্মৃতিসৌধের সৌন্দর্য বর্ধন সহ ধোয়া মোছার কাজ এরই মধ্যে শেষ করেছে গণপূর্ত বিভাগ। জাতির শ্রদ্ধা নিবেদনের জন্য এখন পুরোপুরি প্রস্তুত জাতীয় স্মৃতিসৌধ। 26শে মার্চ উপলক্ষে ফুলের কাজ করতেছি, বিভিন্ন ধরনের টপ লাগাইতেছি, সাজগোজ করে রাখা। এটা আমাদের 26শে মার্চ যে একটা স্বাধীনতা দিবস উদযাপিত হতে যাচ্ছে সেই উপলক্ষে আমরা এখানে সারা বছর কাজ করে যে মজা না পাই, কোনো অনুষ্ঠানের যে সময় যে কাজটা করা হয়, এই কাজ করতে আমার মনটা খুব ফ্রেশ হয়ে যায়, ভালো লাগে। সাভার স্মৃতিসৌধ মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় প্রধান উপদেষ্টা, মাননীয় উপদেষ্টা মণ্ডলী সহ লক্ষ লক্ষ জনতার শ্রদ্ধা নিবেদনের জন্য পুরোপুরি প্রস্তুত রয়েছে। মহান স্বাধীনতা দিবস উপলক্ষে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস শ্রদ্ধা জানানোর পর জাতীয় স্মৃতিসৌধ সর্বসাধারণের জন্য উন্মুক্ত করা হবে। প্রস্তুত রয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সূর্যোদয়ের সাথে সাথে হলো যে রাষ্ট্রপ্রধান, সরকার প্রধান থেকে শুরু করে রাষ্ট্রের যারা গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ রয়েছেন তারা শ্রদ্ধা জানাতে আসবেন। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে যে সকল পদক্ষেপ গ্রহণ করা দরকার ইতিমধ্যে আমরা গ্রহণ করেছি।
স্বৈরাচারী সরকারের পতনের পর স্মৃতিসৌধ থেকে সরিয়ে ফেলা হয়েছে শেখ মুজিবুর রহমানের ভিত্তিপ্রস্তর ফলকসহ সব প্রতিকৃতি। মুক্তিযুদ্ধ ও জুলাই আন্দোলনের শহীদদের স্বপ্ন বাস্তবায়নের প্রত্যয়ে এবার দিবসটি পালিত হবে। নিউজ ডেস্ক, দেশ টিভি। রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে রাজশাহীগামী ধূমকেতু এক্সপ্রেস ট্রেন ছেড়ে যাওয়ার মাধ্যমে দ্বিতীয় দিনের ঈদ যাত্রা শুরু হয়েছে। নেই চিরচেনা উপচে পড়া ভিড়, নির্বিঘ্নেই ঢাকা ছাড়ছেন যাত্রীরা। মঙ্গলবার সকাল থেকেই প্রতিটি প্ল্যাটফর্মে যাত্রীদের উপস্থিতি চোখে পড়ার মতো। সকাল থেকে প্রতিটি ট্রেনই ছেড়ে গেছে একেবারে সময় মতো। সারাদিনে মোট 43টি আন্তনগর ট্রেন এবং 25টি মেইল ও কমিউটার ট্রেন ঢাকা স্টেশন ছেড়ে যাবে। টিকিটবিহীন কোনো যাত্রীকে প্ল্যাটফর্মে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না, তাই ভিড় থাকলেও প্ল্যাটফর্মে অনেকটা স্বস্তিতে আছেন টিকিটধারী যাত্রীরা। স্টেশন ম্যানেজার বলছেন, যাত্রী ভোগান্তি কমাতে সব ধরনের প্রস্তুতি নিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। 100% দিয়েছে আপনার অনলাইনে, কোনো ঝামেলা হয়নি। পরিবেশটা একটু ঠান্ডা, ভিড় কম, এর জন্য ভালো লাগছে। টিকিট পাওয়া গেছে, বাট একটু টাফ হয়েছে, সিট এক জায়গা পড়ে নাই। ভিতরে টিকিট চেক করে করে ঢুকাচ্ছে, নিরাপত্তা ভালো। প্ল্যাটফর্মে অতটা ভিড় আমি দেখি নাই, আর কেবিনও অনেক ক্লিন ছিল। তো সবকিছু মিলায় যাত্রাটা অনেক ভালো হবে ইনশাআল্লাহ। স্যাঁতস্যাঁতে নোংরা, অস্বাস্থ্যকর পরিবেশ আর মানের বালাই ছাড়াই ঈদকে সামনে রেখে সেমাই তৈরি করছে কিছু অসাধু ব্যবসায়ী। নেই বিএসটিআই কিংবা নিরাপদ খাদ্য অধিদপ্তরের অনুমোদন, তবুও দিব্যি এসব সেমাই তৈরি করে পৌঁছে যাচ্ছে ভোক্তাদের কাছে। শাহাদাত নিশাদের ধারাবাহিক প্রতিবেদনের আজ প্রথম পর্ব। ঈদ আসলে সবার আগে পছন্দের খাবারের তালিকায় থাকে বাংলা সেমাই কিংবা লাচ্ছা সেমাই। তবে সস্তা দামে কিনে যে সেমাই খাচ্ছেন তার উৎপাদন দৃশ্য দেখে অভক্তি আসবে যে কারো। কেরানীগঞ্জের কোনাখোলায় লাচ্ছা সেমাই তৈরির দৃশ্য এটি। নামবিহীন এই কারখানায় ময়লা আবর্জনাপূর্ণ স্যাঁতস্যাঁতে পরিবেশে দিব্যি কাজ করে যাচ্ছেন কর্মচারীরা। প্রথমে আটা মাখছেন একজন, তার থেকে একে একে বদল হচ্ছে হাত, কিন্তু কারোর হাতে নেই গ্লাভস, মুখে নেই মাস্ক, নেই স্বাস্থ্যবিধি মানার বালাই। গরম, ওরা ফ্রিলি মাত্র ঢুকছে তো, এখনো ঢুকার সময় টুপিটি নেই। টুপিটা আনো দেখাও। গ্লাভস দিয়ে তো মনে করেন টানা যাবে না, বুঝছেন? গ্লাভস ছাড়া, গ্লাভস দিলে তো হাতে ধরা যাইবে না, মালটা ঘুরানো যাইব না, উল্টানো যাইব না, গ্লাভস পরেও লাভ হইব না। এটা তো গ্লাভস ছাড়াই টানতে হবে। সেমাই বানানোর কাজ যখন শেষ, এবার ভাজার পালা। সেখানেও একই দৃশ্য, একই তেল ব্যবহার হচ্ছে দিনের পর দিন। তার দেখে বুঝতে পারবে যে কেউ। অনুমানিক ধরেন 15-10 মণ এই তেলের মধ্যে ভাজা। আর এসব কারখানা উৎপাদন ও বিপণনের থোড়াই কেয়ার করে বিএসটিআই-কে। একই এলাকার শম্পা ফুড প্রোডাক্টসে বাংলা সেমাই তৈরির চিত্র এটি। নোংরা পানিতে আটা গুলিয়ে দেয়া হচ্ছে মেশিনে, নোংরা হাতে সেটি আবার শুকানো হচ্ছে খোলামেলা রুমে। শুকানো শেষ, রাখা হচ্ছে নোংরা ফ্লোরে। ইচ্ছে মতো বসছে মাছি। কদিন পর এগুলোই রুচি ভরে খাবেন ভোক্তা। অপরিচ্ছন্ন চুলিতে পুড়িয়ে সংরক্ষণ করা হচ্ছে খোলামেলা অবস্থায়। চুরি তো চুরি, আবার সেনা চুরি। অস্বাস্থ্যকর বানাচ্ছে, আবার অকপটে স্বীকারও করছে কর্মচারীরা। স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, যে গরম রাখা যায়। আমাদের কোম্পানিতে আমরা রাখি, কিন্তু এখন রাখি না, মানে একটু গরম তো, এই জন্য। নিজেদের ভুল স্বীকার করলেও এসব মুখরোচক সেমাই ঠিকই পৌঁছে যাচ্ছে সারা দেশের বাজারগুলোতে। দেখার নেই কেউ। ঈদুল ফিতরকে সামনে রেখে মোড়কে যে সেমাইগুলো পৌঁছে যাচ্ছে আপনার হাতে, কেরানীগঞ্জের বিভিন্ন কারখানায় অস্বাস্থ্যকরভাবে তৈরি হচ্ছে এসব সেমাই, যা আপনার স্বাস্থ্যের জন্য ডেকে আনছে চরম হুমকি। শাহাদাত নিশাদ, দেশ টিভি, কেরানীগঞ্জ। ঈদযাত্রার দ্বিতীয় দিনে ঢাকা ছাড়ছেন মানুষ। এই মুহূর্তে সায়দাবাদ বাস টার্মিনালে আছেন সহকর্মী হাসান মাহমুদ। হাসান, যাত্রীদের ভিড় কেমন দেখছেন, বিস্তারিত জানাবেন। ইশিকা, আপনাকে ধন্যবাদ। যেমনটা বলছিলেন, এই মুহূর্তে আমরা আছি রাজধানীর সায়দাবাদ বাস টার্মিনালে, যেখান থেকে কিন্তু দক্ষিণবঙ্গের যেসব বাস সেগুলো কিন্তু এখান থেকে ছেড়ে যায়, এবং আমরা দেখতে পাচ্ছি যে ব্যাপক পরিমাণ যাত্রীর চাহিদা কিন্তু ইতিমধ্যে শুরু হয়েছে। এবং গতকালকে থেকে যেহেতু অগ্রিম টিকিট যেগুলো ছিল সেগুলো কিন্তু ইতিমধ্যে যাত্রী আসা শুরু করেছে। তবে এখন পর্যন্ত কিন্তু ঈদের যে পরিমাণ ভিড় থাকে সেটি কিন্তু সেরকম আমরা লক্ষ্য করছি না। এবং মালিক শ্রমিক যারা রয়েছে, বাস মালিক শ্রমিক, তারা কিন্তু বলছেন যে ঈদের যাত্রার যে পরিমাণ ভিড় থাকে অন্যান্য স্বাভাবিক সময়, অর্থাৎ গেল কয়েক বছরের ঈদের, সেটি কিন্তু এখন পর্যন্ত শুরু হয়নি। তবে আগামী বৃহস্পতিবার থেকে আসলে এই ঈদের যে
মূল যাত্রা সেটি কিন্তু শুরু হবে এবং তখন যাত্রীর যে চাপ সেটি কিন্তু অনেকটাই বেড়ে যাবে। তবে এখন যেটি যাচ্ছে তারা কিন্তু অনেকটা স্বাভাবিক সময়ের চেয়ে কিছুটা বেশি যাত্রী যাচ্ছে, এটাই কিন্তু এখানকার মালিক শ্রমিকদের পক্ষ থেকে বলা হচ্ছে। এবং আমরা বেশ কিছু যাত্রীর সঙ্গে কথা বলবার চেষ্টা করেছি। তারা যেটি বলছেন যে অন্যান্য সময় যে এরকম বাসের ভাড়া ছিল সেটি কিন্তু স্বাভাবিক সময়ের মতো এখন পর্যন্ত রয়েছে। তবে আগামীকালকে এবং পরশুদিন অর্থাৎ বৃহস্পতিবারের পরে কী রকম পরিস্থিতি হবে সেটি কিন্তু এখন এই মুহূর্তে বলা সম্ভব হচ্ছে না। তখন হয়তো কিছুটা বাসের যে টিকিটের চাহিদা যখন বাড়বে তখন হয়তো কিছুটা দাম বাড়তে পারে বলে তারা ধারণা করছেন, এমনটা কিন্তু এখানকার সাধারণ যাত্রীরা বলছেন। এবং একই সাথে আমরা দেখতে পাচ্ছি এখানে পুলিশের পক্ষ থেকে ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে এবং বাড়তি কিছু তারা পুলিশ চেকপোস্ট বসিয়েছে। একই সাথে সেখানে পুলিশের যে বুথ সেটি কিন্তু বসানো হয়েছে, ফলে নিরাপত্তা যাতে কোনো ধরনের ত্রুটি না হয় সেটি কিন্তু সর্বোচ্চ চেষ্টা করছেন। এবং যেহেতু এখান থেকেই কিন্তু দক্ষিণবঙ্গের প্রায় 16-17টা জেলার কিন্তু এখান থেকে বাস ছেড়ে যায়, ফলে এই বাসগুলো যাতে কোনো ধরনের রাস্তায় যানজট তৈরি করতে না পারে সে ব্যাপারে কিন্তু আমরা দেখছিলাম যে ডিএমপির পক্ষ থেকে, ডিএমপি ট্রাফিক বিভাগের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে এবং সেখানে কিন্তু তারা সর্বোচ্চ তৎপরতা দেখাচ্ছে কোনো ধরনের যাতে রাস্তার মধ্যে থেকে গাড়িতে যাত্রী তোলা না হয় সে ব্যাপারে কিন্তু তারা বারবার সতর্ক করছেন এবং বাস মালিক এবং শ্রমিকদের, সেটি কিন্তু এখন পর্যন্ত দেখতে পাচ্ছি। আমরা কিছুক্ষণ পরে এখানে স্বরাষ্ট্র উপদেষ্টা আসবেন সার্বিক নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ করবার জন্য, তখন হয়তো আরও যেসব বাড়তি বিষয়গুলো রয়েছে সেগুলো নিয়ে আরও বিস্তারিত কথা বলবেন এবং কোনো ধরনের নিরাপত্তা ত্রুটি আছে কিনা সেটি কিন্তু আমরাও তখন হয়তো জানতে পারবো। তো এখন পর্যন্ত আমরা যতটুকু জানতে পেরেছি এখানে যাত্রীর চাপ কিন্তু মোটামুটি বাড়ছে এবং ঈদের যে ঘরমুখী মানুষের চাপ সেটিও কিন্তু ধীরে ধীরে বাড়ছে এবং এর মধ্য দিয়ে কিন্তু ঈদের যে যাত্রা শুরু হচ্ছে এবং একই সাথে সাধারণ মানুষের যাতে ভোগান্তি কম হয় সে ব্যাপারে কিন্তু মালিক শ্রমিক এবং প্রশাসনের পক্ষ থেকে যথেষ্ট তৎপরতা দেখানো হচ্ছে। তো এই শিকাই ছিল আমার কাছে এখান থেকে সবশেষ পরিস্থিতি। হাসান, অনেক ধন্যবাদ আপনাকে। দেশের সর্বোচ্চ আদালতের বিচারপতি হিসেবে শপথ নিলেন বিচারপতি AKM আসাদুজ্জামান ও বিচারপতি ফারাহ মাহবুব। তাদের শপথ পড়িয়েছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। দুই বিচারপতির শপথের মধ্য দিয়ে আপিল বিভাগে বিচারপতির সংখ্যা বেড়ে দাঁড়ালো 7 জনে। মঙ্গলবার সকালে সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে দুই বিচারপতির শপথ অনুষ্ঠান পরিচালনা করেন সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল আজিজ আহমেদ ভূঁইয়া। এ সময় আপিল বিভাগের বিচারপতি ও হাইকোর্টের বিচারপতিরা উপস্থিত ছিলেন। বিচারপতি AKM আসাদুজ্জামান 2003 সালের 27 আগস্ট হাইকোর্টের অতিরিক্ত বিচারপতি হিসেবে নিয়োগ পান। 2005 সালের 27 আগস্ট হাইকোর্টের স্থায়ী বিচারপতি হন। আর বিচারপতি ফারাহ মাহবুব 2004 সালে হাইকোর্টের অতিরিক্ত বিচারপতি হিসেবে নিয়োগ পান। পরে 2006 সালে হাইকোর্টের স্থায়ী বিচারপতি হিসেবে নিযুক্ত হন। আসন্ন ঈদকে সামনে রেখে চুরি ছিনতাই রোধে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে ডিএমপির পক্ষ থেকে। টহল বাড়ানোর পাশাপাশি মার্কেট এবং বাসাবাড়িতে নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন ডিএমপির রমনা বিভাগের ডিসি মাসুদ আলম। রমনা থেকে গাড়ি চুরির আসামি গ্রেপ্তার নিয়ে সংবাদ সম্মেলনে এই কথা জানান তিনি। 8 মার্চ টেস্ট ড্রাইভের কথা বলে একটি গাড়ি চুরি করে বুয়েটের সাবেক শিক্ষার্থী হাসান হাবিব মাসুম নিয়ে যায়। শোরুম মালিকের পিস্তল ঠেকিয়ে গাড়িটি ছিনতাই করে মাসুম। 24 মার্চ গাড়িটি উদ্ধারের সময়ও পুলিশকে লক্ষ্য করে গুলি করে মাসুম। গ্রেপ্তারকৃত মাসুম পেশায় ইঞ্জিনিয়ার হলেও এর আগেও একইভাবে একাধিক গাড়ি চুরি করেছে। মোবাইল ছিনতাইয়ের সাথেও জড়িত ছিল মাসুম। এখানে আমারই হোটেল আছে, আমার হোটেলের সামনে সে অবস্থান করছে। তো সেই প্রেক্ষিতে কিন্তু আমরা বড় একটা টিম আমরা যাই, যাওয়ার পরে ওখানে দেখি যে সে ওই গাড়িটা থামিয়ে রাখছে রাস্তার পাশে। তখন দুই পাশ দিয়ে আমরা ব্যারিকেড দিই, দুইটা গাড়ি সহ, আমাদের পিক আপ দুইটা সহ। যখন টিমটা তাকে ধরার চেষ্টা করছে তখন সে সাথে সাথে পিস্তল তার কাছে ছিল, একবারে লোডকৃত পিস্তল। এই পিস্তল দিয়ে কিন্তু সে ফায়ার করার চেষ্টা করা শুরু করছিল, মানে পিস্তল নেওয়ার চেষ্টা করছে। এর মধ্যে তাকে আমাদের টিম ধরে ফেলে। গাজীপুরে আগুনে পুড়ে ছাই হয়ে গেছে 3টি ঝুটের গোডাউন। মঙ্গলবার ভোর 4টায় জেলার কালিয়াকৈরের চন্দ্রাতে এই অগ্নিকাণ্ড ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের 3টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। পরে প্রায় 1.5 ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন। তবে কিভাবে এই আগুনের সূত্রপাত তা নিয়ে এখনও নিশ্চিত নয় ফায়ার সার্ভিস।
ঈদকে ঘিরে ব্যস্ততা বেড়েছে সাভারের গাড়ির ওয়ার্কশপগুলোর। এসব ওয়ার্কশপগুলোতে এখন মেরামত হচ্ছে ফিটনেসবিহীন লক্কর ঝক্কর পরিবহন। সচেতন মহল বলছে এসব পরিবহনের কারণেই প্রতিবছর ঈদ যাত্রায় ঘটে নানা ধরনের দুর্ঘটনা। আর পুলিশ বলছে ফিটনেসবিহীন কোনো গাড়ি মহাসড়কে চলার সুযোগ নেই। সহকর্মী দেওয়ান ইমনের পাঠানো তথ্য ও ছবিতে আরো জানাচ্ছেন অঙ্কন চৌধুরী। ঈদকে সামনে রেখে যেন দম ফেলার সুযোগ নেই সাভারের গাড়ি মেরামত কারখানা শ্রমিকদের। কেউ রং, আবার কেউ করছেন ঝালাইয়ের কাজ। লক্কর জক্কর আর দুর্ঘটনা শিকার গাড়িগুলোকে জোড়াতাল দিয়ে সড়কে নামাতে চলছে এই তৎপরতা। সাভারের নায়ারহাট, শ্রীপুর, হেমায়তপুর ও আমিনবাজার মিলিয়ে প্রায় অর্ধশতাধিক ওয়ার্কশপে চলছে এমন কর্মযজ্ঞ। ঈদ যাত্রায় সড়কে যে দুর্ঘটনা ঘটে তার বড় কারণ এসব ফিটনেসবিহীন লক্কর জক্কর গাড়ি। পুরান বডিও নতুন হচ্ছে, রিপেয়ারিং হচ্ছে, গাড়ি তো ডেট ফেল না, ওইগুলো আপনার পুরান জিনিস ফেলে নতুন জিনিস লাগানো হচ্ছে। ওইটা হলো নতুন বডি, এটা পুরান বডি। ওটা পুরান বডি, নতুন বডি কালকে বাইরে গেছে একটা, ওইটা নতুন বডি। ওই যে দেন না, ওই দিকে চ্যাসিস ঢুকছে, কাজ করতেছি। ঈদের সময় মানে গাড়ি অনেক তৈরি হয় নতুন করে, পুরানগুলো কিছু রিপেয়ারিং কাজ হয়, সেগুলো মনে করেন রং বাটি একবারে নষ্ট হয়ে গেছে। গাড়িটারে মনে করেন আমরা ভিতরে নতুন বানালাই, পুরান থাকলেও নতুন বানালে, আর যদি নতুন থাকে ওটারও মনে করেন নতুন বানালাই। এখানে গাড়ি রং, পেন্টিং, ডেন্টিং আর নতুন বডি সমস্ত কিছু করা হইতেছে। ঈদ উপলক্ষে যেমন মানুষ নতুন কাপড় চোপড় কিনে, আমরা এরকম গাড়ির পুরান গাড়ি নতুন ভাবে সাজিয়ে দিই, মানুষের দেশে যাতায়াত করতে সুবিধা হয়। সাভার হাইওয়ে পুলিশ বলছেন ফিটনেসবিহীন কোনো গাড়ি মহাসড়কে ওঠার সুযোগ নেই। এ বিষয়ে তৎপর রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। কিছু অসাধু, আমি বলবো ব্যবসায়ী, তারা ফিটনেসবিহীন গাড়িগুলোকে নতুন করে রং করে রাস্তায় নামানোর একটা পায়তারা করে, বা তারা রাস্তায় নামানোর চেষ্টাও করে। তো আমরা হাইওয়ে পুলিশ যেটা করব, এই গাড়িগুলোকে শনাক্ত করব এবং এই ধরনের ফিটনেসবিহীন গাড়ির বিরুদ্ধে আইন অনুযায়ী যে ব্যবস্থা আছে, ফিটনেস না থাকার কারণে ফিটনেসের মামলা প্রয়োজন বোধে আমরা আটক করব। শিল্পাঞ্চলে সাভার আশুলিয়া ঈদের ছুটির দিন ঘোষণার পরও বাড়ি ফেরা মানুষের ঢল নামে রাস্তায়। এই সুযোগকে কাজে লাগিয়ে অসাধু পরিবহন মালিকরা সড়কে নামিয়ে দেন জোড়াতাল দেয়া ফিটনেসবিহীন যানবাহন। দুর্ঘটনা রোধে এইসব গাড়ির বিরুদ্ধে ব্যবস্থা দেখতে চান যাত্রীরা। নিউজ ডেস্ক, দেশ টিভি। এদিকে নোয়াখালীর ওয়ার্কশপগুলোতে ঈদকে সামনে রেখে পুরনো বাস মেরামতের হিড়িক পড়েছে। বাড়তি যাত্রী বহন আর মুনাফার লোভে মেরামত করে এসব গাড়ি রাস্তায় নামাতে প্রস্তুতি নিচ্ছেন মালিকরা। তবে এসব পুরাতন গাড়ি দূরপাল্লার রুটে চলাচল করলে ঘটতে পারে দুর্ঘটনা। সহকর্মী মাওলা সুজনের রিপোর্ট। বাসের রং জ্বলে গেছে, বডি নষ্ট হয়ে গেছে, আবার কোনোটির ইঞ্জিনের ত্রুটি, গাড়ির অন্যান্য যন্ত্রাংশের লক্ষ্মর জক্কর অবস্থা। তবুও ঈদ ঘিরে এইসব পুরানো বাস রাস্তায় নামাতে দিনরাত চলছে মেরামত কার্যক্রম। এমন অবস্থা নোয়াখালীর ওয়ার্কশপগুলোতে, যেন দম ফেলার ফুরসত নেই শ্রমিকদের। ঈদ যাত্রায় বাড়তি যাত্রী পরিবহন করতে কোনো রকম মেরামত করেই রাস্তায় নামানো হবে এসব বাস। নোয়াখালী থেকে ঢাকা, চট্টগ্রাম, বগুড়া, চাঁপাইনবাবগঞ্জ, সিরাজগঞ্জ, রাজশাহী সহ অনেক রুটের বাস চলাচল করে। এসব রুটের বাসেই এখন মেরামতের কাজ চলছে। পুরানো গাড়িগুলোকে মেরামত করে নতুনের মতো করা হচ্ছে। ঈদের বাজারে যাত্রী আকৃষ্ট করতে বাসের ডেকোরেশন ও রং সহ প্রয়োজনীয় মেরামত কাজ করা হচ্ছে। বিভিন্ন ত্রুটি থাকার কারণে আমরা এগুলো কাজ করি, রং করি, ঝকঝক করে যাত্রী ভাইদের জন্য ভালো করে দেখার জন্য। যাত্রী কম হয়, প্যাসেঞ্জার হয় না, যার কারণে মালিকেরা গাড়িগুলো বসে কাজ করা। এই গাড়িগুলো আমরা রিপেয়ারিং এর কাজ আছে, রঙের কাজ আছে, বডির কাজ আছে, আমাদের লস দেখে আমরা এই গাড়িগুলো বসে কাজ করাইতেছি। ফিটনেসবিহীন গাড়ি যাতে রাস্তায় চলাচল করতে না পারে সেদিকে সজাগ দৃষ্টি রাখছে বিআরটিএ। এসব বিষয়ে বিআরটিএ এর অভিযান চলছে এবং তা অব্যাহত থাকবে। ফিটনেসবিহীন গাড়ি যাতে চলাচল করতে না পারে সেই লক্ষ্যে নোয়াখালী জেলা প্রশাসন, পুলিশ বিভাগ এবং ট্রাফিক ইউনিট এবং বিআরটিএ নোয়াখালীর সমন্বয়ে মোবাইল টিম সার্বক্ষণিক সচল থাকবে। একই কথা জানালেন নোয়াখালীর ট্রাফিক পুলিশ পরিদর্শক। ফিটনেসবিহীন গাড়ির ব্যাপারে আমাদের অভিযান অব্যাহত আছে এবং ভবিষ্যতে অব্যাহত থাকবে। ঈদের যাত্রা সুন্দর, নিরাপদ এবং দুর্ঘটনা মুক্ত হবে, এমনটাই প্রত্যাশা সবার। মাওলা সুজন, দেশ টিভি, নোয়াখালী। নোয়াখালীর হাতিয়া উপজেলায় জাতীয় নাগরিক পার্টি এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদের পথসভায় বাধা ও হামলার ঘটনায় বিএনপির লজ্জিত হওয়া উচিত বলে মন্তব্য করেছেন দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম।
মঙ্গলবার সকালে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্টে এমন মন্তব্য করেন তিনি। পোস্টে বিএনপিকে বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল উল্লেখ করে সার্জিস আরও বলেন, বিএনপির দায়িত্ব, দায়বদ্ধতা এবং কর্মযজ্ঞ বড়। তবে 16 বছরে আওয়ামী লীগ কি অন্যায় অপকর্ম করেছে এবং দিন শেষে তাদের পরিণতি কি হয়েছে তারও একটা সারমর্ম বিএনপির পক্ষ থেকে তাদের নেতাকর্মীদের কাছে থাকা উচিত। তাহলে তাদের বর্তমান আমলনামা কোন দিকে যাচ্ছে এবং সেটির পরিণতি কি হতে পারে সেটির একটি তুলনা তারা সহজে করতে পারবে বলেও মন্তব্য করেন সার্জিস আলম। যারা সন্ত্রাসী কায়দায় অভ্যুত্থানের অন্যতম কারিগরের ওপর এবং এই হামলা করেছে তাদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবিও করেন সার্জিস আলম।